সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রাশেদুর রহমান। আজকে বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনায় যেতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বেশ লণ্ডভণ্ড গেছে, তাণ্ডব গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে। এবং আমরা যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি যে রাজধানীতেই 3 জন মারা গেছেন এবং সব মিলিয়ে সারা দেশে মোট 5 জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা, এবং এই সব কিছুর ফলে যানজট রয়েছিল তীব্র। আমরা সংবাদেও প্রচার করেছি, সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এছাড়া সারাদিনে যে ঘটনা ঘটে গেছে, চতুর্থ ধাপে আপনারা জানেন যে 107টি উপজেলায় আজ ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা চলছে, যেখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী তারা এগিয়ে রয়েছেন। সারাদিনে আমরা আমাদের সহকর্মীরা এই সংবাদ কাভারেজে ব্যস্ত ছিলেন এবং তারা ঘুরে ঘুরে যতটুকু দেখেছেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত ইলেকশন কমিশন তাদেরও দাবি যে 4টি ধাপেই নির্বাচন বলা চলে যে মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যদিও প্রশ্ন কিছু থেকে গেছে যে সারাদিনে ভোটারের সংখ্যা তুলনামূলক আশানুরূপ হয়নি, তারপরে চলে গেছে। আর এই যে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আপনারা নিশ্চয়ই ধারণা করতেই পারছেন যে বনানীতে এফআর টাওয়ারের যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, তাতে করে 3 দিন চলে গেছে এবং তার মধ্যে কিন্তু আমরা আরও একটি দুর্ঘটনা দেখেছি, ডিএনসিসির যে কাঁচা বাজার পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই সেটাও খেয়াল করে দেখেছেন। তবে এফআর টাওয়ারের যে দুর্ঘটনা 3 দিনের মাথায় এখন পর্যন্ত সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি যে ঠিক কোন তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বা কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আপনারা জানেন যে যারা কিছু সৌভাগ্যবান মানুষ যারা বেঁচে গেছে এই দুর্ঘটনায়, তাদেরকে নিয়ে আজকে বসেছিলেন যারা তদন্ত কমিটি, তারা আলোচনা হয়েছে, তারা শুনানিতে ডেকেছিলেন এবং বুয়েটের বিশেষজ্ঞ দল তারাও ঘুরে দেখেছেন। তারা বলেছেন যে সেখানে আসলে যে সেফটির যে মেজারমেন্ট সেগুলো আর কি নেওয়া ছিল না। আমরা সব কিছু নিয়ে এই আয়োজন সাজিয়েছি। আজকে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে আলোচনার জন্য, আমি একে একে পরিচয় করিয়ে দিতে চাই। আমার বামে রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর জনাব মাসুদ কামাল, রয়েছেন ডিবিসি নিউজের সম্পাদক জনাব জায়েদুল আহসান পিন্টু, এবং রয়েছেন এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া সৌভাগ্যবানদের একজন, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, নিশাত নাওয়াল কবির চৈতি। আপনাদের 3 জনকে স্বাগত জানাতে চাই। এফআর টাওয়ারের যে ঘটনা বলছিলাম যে এখন পর্যন্ত কারণ নির্ণয় করা যায়নি, আর সামগ্রিকভাবে আজকে সারাদিন কি পরিস্থিতি গেছে এ নিয়ে আমাদের হাতে রিপোর্ট আছে, একটা দেখে আসতে চাই আলোচনা যাওয়ার আগে। আগুনের ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে বনানীর এফআর টাওয়ার। ভবনটি থেকে ওই দিন সৌভাগ্যক্রমে বেঁচে ফেরা লোকজন আসছেন তাদের মালামাল বুঝে নিতে। তবে 3 দিনেও জানা যায়নি কোথা থেকে আগুনের সূত্রপাত। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। এতে বেঁচে ফেরা কয়েকজন বলেন ভবনের 8ম তলা থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। 24 জনের বক্তব্য থেকে আমরা প্রাথমিক পর্যায়ে এখন আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। প্রাথমিক পর্যায়ে যেটা সূত্রপাত অগ্নিকাণ্ডের 8ম তলায়, কিন্তু ওই দিন 8ম তলায় কর্মরত একজন জানালেন এই তলা থেকে আগুন লেগেছে কিনা সেটি নিশ্চিত নয়। আমরা ছিলাম লিফটের 7 8ম তলায়। কয় তলা থেকে আগুনটা লাগতে পারে এটা বলতে পারবো না, হয়তো বা আমাদের উপরে ফ্লোরে হইতে পারে, আর তার উপরে হইতে পারে। রোববার সকালে এফআর টাওয়ার পরিদর্শনে যান বুয়েটের বিশেষজ্ঞরা। ভবনের বিভিন্ন তলায় পর্যবেক্ষণ করেন তারা। বলেন এখানে বিল্ডিং ও ফায়ার কোড মানা হয়নি। আমরা 150 দিন বেঁধে দিচ্ছি যে ডিটেল ইঞ্জিনিয়ার অ্যাসেসমেন্ট করে বোথ ফায়ার এবং বিল্ডিং কোডকে কভার করে যা যা করণীয় করে দেন বিল্ডিংটাকে ব্যবহার করার উপযোগী করা যাবে। রাজুক ভবনে আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম জানান রাজধানীতে অবৈধ ভবন চিহ্নিত করতে সোমবার থেকে অভিযানে নামবে 24টি টিম। এছাড়া 15 দিনের মধ্যে প্রকাশ করা হবে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা। রাজুকের যে সকল শর্তাদি প্রতিপালন করতে হবে সেগুলো প্রতিপালন করেনি, সেগুলোকে চিহ্নিত করার জন্য আমরা সর্বোচ্চ সময় রাখছি 15 দিন। আশা করি 15 দিনের পূর্বেই বহুতল ভবনের রিপোর্ট আমরা পেয়ে যাব। ঘটনার পর রাজুকের টনক নড়লেও আগে কেন এই অব্যবস্থাপনার উপর নজরদারি ছিল না, এমন প্রশ্নের কোনো সদ উত্তর দিতে পারেননি রাজুকের এই কর্মকর্তা। সেটা আছে এবং মনিটরিং হচ্ছে আর কি, তা পর্যায়ক্রমে হচ্ছে আর কি। ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান আগুনের ঘটনায় রাজুকের ব্যর্থতা থাকলে তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের যে অপরাধ চিহ্নিত করব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত শেষে আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করব।
এ ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার ভবনের একাংশের মালিক তাসভিরুল ইসলাম এবং জমির মালিক প্রকৌশলী SMH আর ফারুককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমরা প্রতিবেদন দেখে আসছিলাম, আলোচনায় যেতে চাই। সবার আগে চলে যাব যে এফআর টাওয়ারের যে ট্র্যাজেডি ঘটেছে সেখান থেকে বেঁচে ফেরাদের একজন আমাদের সাথে রয়েছেন, নিশাত নওয়াল কবির চৈতি। আপনার কাছে যাব, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যদিও আমি নিশ্চিত যে ওই দিনে ফেরত যেতে আপনাদের বেশ কষ্ট হবে বা ফেরত যেতে চাইবেন না নিশ্চয়ই, যদিও তারা করবে এই দুঃস্বপ্ন। তারপরেও সেদিনকার ঘটনা ফিরে যেতে চাই। আপনি কোন ফ্লোরে কর্মরত ছিলেন বা কোন কোম্পানির হয়ে কর্মরত ছিলেন? আবার সেখানকার ঘটনা আমি 21 তলায় ছিলাম। 21 তলায় ছিলেন। জি। ওদিনকার ঘটনা যদি কিছু স্মরণ করতে পারেন, যে কিভাবে জানতে পারলেন, কখন জানলেন যে দুর্ঘটনা ঘটলো এবং কতক্ষণ পর জানলেন, জানার পরে আপনাদের প্রতিক্রিয়া কি ছিল, কি কি করলেন, কিভাবে উদ্ধার কাজ এগোলো বা কিভাবে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন? 12:30টার সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়। ইলেকট্রিসিটি মানে কোথাও ছিল না আমাদের ফ্লোরে, পুরো বিল্ডিংই মেবি অফ হয়ে গিয়েছিল, ফ্লোরের কথা জানি না। তো আমরা জাস্ট কাজ করছিলাম, আমরা কাজ গুছিয়ে আনছিলাম, আমাদের লাঞ্চ টাইম চলে আসছিল তখন। সো আমরা সবাই খুব ভারীতে ছিলাম। তো ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের একজন ক্লার্ক ছিল, সে বলল যে ধোঁয়া দেখা যাচ্ছে। তো আমরা সবাই উঠে গ্লাসের সাইডে গেলাম। উনি কি বলেছিলেন যে কয়তলা নাগাদ? না, এটা তো এখন পর্যন্ত কেউ শিওর না। না, তো দেখলাম যে একটা ছোট ধোঁয়া, খুবই ছোট। তো মানে আই ডোন্ট নো, জাস্ট মনে হলো যে বের হতে হবে, ছোট হোক আর বড় হোক, জাস্ট ফিল আসলো যে বের হতে হবে। আমার টিম ছিল, আমাদের লাইন ম্যানেজার ছিল, ওখানে যে কয়জন ছিল সবাইকে বললাম যে বের হন। আমরা জাস্ট চিৎকার দিলাম একটা, দিয়ে ছাদে চলে গেলাম। না, ফার্স্টে আমি নিচে যাওয়ার চেষ্টা করেছি, বাট তখন দেখলাম যে একটা আগুনের হলকা আসছে। সেটা কি সিঁড়ি ঘরে? সিঁড়িতে। তো এরপর আমরা সবাই ছাদে চলে গেলাম, দেখলাম যে নিচে থেকে হুড়মুড় করে মানুষগুলো আসছে। আমরা ছাদে চলে গেলাম, ছাদে যে আহমেদ টাওয়ার আছে, চেষ্টা করছে। হ্যাঁ, মানে নিচের ফ্লোরে যারা আছে ওরা উপরে ওঠার চেষ্টা করছে। এরপর আমরা ছাদে গেলাম, ছাদে যাওয়ার পর দেখি যে আহমেদ টাওয়ারের ফ্লোরটা হচ্ছে ব্যারিকেড দেওয়া, লোহার শিকল দেওয়া আহমেদ টাওয়ার। জি। তো ওখানে ছাদে আমাদের সিকিউরিটিরা থাকে, সিকিউরিটির 2 জন আর আরেকজনকে আমি চিনি না, অন্য কোনো কোম্পানি এমপ্লয় হবে। দেখলাম যে একটা রড কাটার পড়ে আছে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে সবাই বাঁকানোর চেষ্টা করছে। তো আমরা বললাম যে নামায় ফেলেন, এটা ভেঙে ফেলেন। তো রড কাটার দিয়ে কাটার পরে সবাই হাত দিয়ে আমরা ওটা নামালাম। এরপর একজন একজন করে যাওয়ার চেষ্টা করছে, বাট কেউ তো একজন একজন করে যাচ্ছিল না, মানে 3-4 জন একসাথে লাফ দিচ্ছিল। তো মানে আমরা চিৎকার পাচ্ছি যে সবাই 2 জন করে যান, ওখানে 2 জন যাওয়ার জায়গা হয় কোনো রকমে। এরপর 6 জন মিলে যাওয়ার চেষ্টা করছে। তো পরে সেই মোমেন্টে আমি হাত দিয়ে একজনের শার্ট ধরে নামায় দিলাম যে যেতে দেন। দেন আমাদের একজন স্যার ছিল ওখানে, উনি বললো যে আগে মেয়েদেরকে যেতে দেন। এরপর আমরা আহমেদ টাওয়ারে জাম্প করে গেলাম সবাই। এরপর আমরা যখন আহমেদ টাওয়ারে সিঁড়ি দিয়ে নামছি, অলরেডি আহমেদ টাওয়ারে অ্যালার্ম বাজছে, ফায়ার অ্যালার্ম। আর আহমেদ টাওয়ারটা অলরেডি ভরে গিয়েছে ধোঁয়া দিয়ে, কিছুই দেখা যাচ্ছে না। ও, তার মানে আপনারা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ গেলেন, পাশের ভবনে গেলেন। যাওয়ার রাস্তাটা কি একদম ছোট ছিল? লাগোয়া বিল্ডিং না, অ্যাকচুয়ালি মানে যেই লোহার রডটা ছিল ওটা বাঁকিয়ে মানে একটা মইয়ের মতন ল্যাডার টাইপের করা হয়েছিল। আমরা যারা জাম্প করতে পেরেছি তারা জাম্প করেছি, যারা জাম্প করতে পারে নাই তারা জাস্ট হামাগুড়ি দিয়ে গিয়েছে। আচ্ছা, এফআর টাওয়ারে আপনারা যেহেতু এতদিন ধরে কাজ করে আসছেন বা যাতায়াত ছিল, আপনাদের সিঁড়ি ঘরে কি পর্যাপ্ত জায়গা ছিল যাতায়াত করার জন্য, বা কোনো ইমার্জেন্সি এক্সিট ওয়ে তো ছিল না? ইমার্জেন্সি এক্সিট ছিল, কিন্তু সেটা কি তালাবদ্ধ ছিল? সেটা তালাবদ্ধ ছিল। তালাবদ্ধ কি সব সময় রাখা হতো নাকি ঠিক ওই দিনের জন্য? আমরা তো কখনো ব্যবহার করি নাই, আমরা তো জানি না। নরমাল সিঁড়ি কখনো ব্যবহার করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছি, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। শুনি যে সিঁড়িটা খুব ন্যারো। না, সিঁড়িটা ন্যারো না, ওই সিঁড়িটা যথেষ্ট চওড়া। আর লিফটে ওঠা নামার ব্যাপারে কি সুবিধা ছিল সেই ভবনে? আমাদের 3টা লিফট, আর আমাদের সিকিউরিটিরা সব সময় থাকে ওখানে, লিফটে অলওয়েজ একজন করে থাকে সিকিউরিটিদের। কিন্তু লিফটে কতজন পর্যন্ত একসাথে? 8 জন। 8 জন। বলা যায় ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আর জেনারেটর তো অন করার কোনো ওয়ে ছিল না ওখানে। পরে দুর্ঘটনা ঘটবে। আমরা প্রতিবেদন দেখে আসছিলাম, প্রতিবেদনে যে বিষয়টি ছিল যে দুর্ঘটনার পরেই কেন টনক নড়ে, আমি এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আলোচনা। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাইবো যে দুর্ঘটনার পরেই কেন টনক নড়ছে, এবং আমরা এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা দেখেছি, তখনই দেখেছি যে প্রশাসন বা সবাই আসলে নড়ে চড়ে বসছে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে আসলে দিনাতিপাত যে আমরা করছি, অনিয়মের মধ্যেই বোধহয় আমরা বসবাস করে ফেলছি ঢাকাবাসী। দেখেন, আসলে ব্যাপারটা হলো কি, দুর্ঘটনার পরেও কারো টনক নড়ে না।
দুর্ঘটনার পরে টনক নড়েছে বলে একটা অভিনয় হয়, আচ্ছা, কিছু হয় না। এই যে আমরা যাকে আশা বলছি যে টনক নড়েছে, একজন দিল ডেডলাইন যে 15 দিনের মধ্যে হয়ে যাবে, 15 দিনের মধ্যে কিচ্ছু হবে না। না হলে ওটা লিস্ট হয়তো পাবে, লিস্ট তো আছে। যে জিনিসটা হবে 15 সেটা দিনের আমি মধ্যে বলি, একটা কি হবে? তালিকা প্রকাশ হবে বলে এই যেটা হয় না, রাজুক বলছে আমরা একটা তালিকা করছি, এটা কিছু হবে না। হবেটা কি, রাজুকের কিছু কর্মকর্তার পকেট ভারী হবে, তারা যাবে যে বলবে তোমারটার এই সমস্যা, তোমারটার এই সমস্যা। দেখেন ভাই, আমি সাংবাদিকতা করি আজকে প্রায় 30 বছর হয়ে গেছে, একদম শুরুর দিন থেকে শুনতেছি যে অমুক অমুক ভবনের মাথা, একবার শুনলাম যে মাথা নাকি ছেটে ফেলা হবে, 2-3টা বিল্ডিং এর মাথা ছেটে ফেলা হবে, হয়ে গেছে। তো কয়টার মাথা ছাড়ছে বলেন? এই একটু আগে পিন্টুর সঙ্গে আলাপ করছিলাম আমরা, গুলশানে 1 নম্বরে জব্বার টাওয়ার একটা আছে, 9 তলার অনুমতি নিয়ে 22 তলা করেছি। এটা নিয়ে পত্রপত্রিকা রিপোর্ট পড়েছি, এটাকে মাথা ছেটে ফেলা হবে। মাথা ছাটা হয়েছে, ও মাথা আরো সোজা করে দাঁড়ায় আছে। এটা অধ্যত্ততা, ওই বিল্ডিং এর দিকে তাকালে আপনার মনে হবে যে আইন লঙ্ঘন করা কত সহজ বাংলাদেশে, এটা এগুলো দেখলে বোঝা যায়। কিছুই হবে না। দেখেন, আমি কতগুলো ঘটনা বলি আপনাকে। এই ঘটনার পর সবচেয়ে জোরে সোরে কথা বলছে কি? পূর্ত মন্ত্রণালয়। এখনো আপনাদের রিপোর্টে দেখলাম, আসলে দোষটা কার? সবচেয়ে বড় দোষ পূর্ত মন্ত্রণালয়ের, রাজুকের। রাজুক, আমি ঠিক আছে, আমার বাড়ি আছে ঢাকা শহরে, আমার টাকা আছে, বাড়ি আছে, আমি কি ইচ্ছা করলে একটা বিল্ডিং বানাতে পারবো? আমি তো পারবো না, অনুমতি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজেও করলাম না, আমি ডেভেলপারকে দিলাম। ডেভেলপার কি ইচ্ছা করলে একটা বিল্ডিং বানাতে পারবে? তাকে একটা নকশা পাস করাতে হবে। কার কাছে পাস করাতে হবে? রাজুকের কাছে। রাজুক পাস করার পরে বলা হয় যে তারা মানে না। মানে না কেন? মানে যে না, এটা দেখার দায়িত্ব কার? রাজুকের। যদি আমি না মানি, রাজুককে আমাকে মানাতে বাধ্য করতে পারে না? পারে। তারা কি পেরেছে এগুলো করতে? তার মানে কি, যতগুলি বিল্ডিং এভাবে গড়ে উঠেছে, এবং বলা হয়ে থাকে যে অ্যাবাভ 90% বিল্ডিং ওই আপনার ঝুঁকিপূর্ণভাবে উঠেছে। তো ঝুঁকিপূর্ণভাবে যে এতগুলি বিল্ডিং উঠে থাকে, রাজুকের জ্ঞাতসারেই উঠেছে, এবং রাজুকের সঙ্গে কিছু লেনদেনের মাধ্যমে উঠেছে। এটা সিম্পল হিসাবে ভাই, একটা বিল্ডিং বানাতে যান না কেন, রাজুক থেকে অনুমতি নিতে পায়ের তলা ক্ষয় হয়ে যাবে। তো এরা উঠাতে পারে কিভাবে? মানে এখন এগুলো হলো কি জানেন, এগুলো হলো একটা নাটক। আমাদের এখানে কি বহুতল বিল্ডিং এই প্রথম আগুন ধরলো? এর আগে ধরেছে। আমরা আবারও বলেছি, একটা আস্থা পেয়েছি, আগুন ধরেছে এবং নড়ে চড়ে বসেছে। নড়ে চড়ে বসে কার সুবিধা হয়েছে? যে নড়ে চড়ে বসেছে ওনার সুবিধা হয়েছে, আর কোনো সুবিধা হয় নাই। তো এইবারও তাই হবে, আপনি নিশ্চিত থাকেন, কিচ্ছু হবে না এই দেশে। এটা হলো কি মানে কিছু না হওয়ার দেশ। জায়েদুল আহসান পিন্টু, আপনার কাছে যেতে চাই, কোনো আশাবাদের বাণী কি আমরা শুনতে পারি কিনা এই সময় বা এই পর্যায়ে এসে, যে এতগুলো দুর্ঘটনা ঘটেছে, আসলে কি আমরা অভিনয় করে যাচ্ছি, বা কবে নাগাদ আসলে শুধরানো শুরু হওয়া যেতে পারে? আমরা দেখলাম যে 2 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে, 7 দিনের রিমান্ড হয়েছে। দেখেন, এই গ্রেপ্তারটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। এখন ঘটনা ঘটেছে, ওই বিল্ডিং এ দুর্ঘটনা ঘটেছে, তারা অনিয়ম করেছে, মানলাম। অনিয়ম করে বিল্ডিংটা এই কি 18 তলা থেকে 22 তলা, যে অভিযোগটা 23 তলা ছিল। আচ্ছা, অনিয়ম। এখন আপনি এই অনিয়মটা করলেন, আপনি পারমিশনটা 18 তলা নিয়ে 23 তলা বানালেন, এত বড় একটা বিল্ডিং বানালেন, এটা কি এক রাতে হয়ে গেছে বিল্ডিংটা? হ্যাঁ, আপনি আজকে পারমিশন আনলে 18 তলার, কালকে রাতে বিল্ডিংটা 23 তলা হয়ে গেল, কিছু করতে পারলেন না। বিষয়টা তা না, দীর্ঘদিন ধরে তো ভবনটা বানাতে হয়েছে, এটা দেখভাল করার জন্য তো কোনো একটা সংস্থা আছে না? তো সেই সংস্থা কি ঘুমিয়েছে? সেই সংস্থা তো ঘুমায় না। আমি জানাই নাই, আমি মানলাম জানাই নাই, এই রাতারাতি করে ফেলছে। ওই বিল্ডিং এর পাশ দিয়ে রাজুকে কাজ করেন এমন কোনো অফিসার আসা যাওয়া করেন নাই, জানেন না, বা ইন্সপেকশন হয় না, এইগুলো মানে এখন বলছে। এবং আপনারা নিশ্চয়ই চিত্রও দেখেছেন যে ভবনগুলো, শুধু একটা ভবন কেন, এখন তাকে অ্যারেস্ট করলে আমি তো মনে করি যে একটা গায়ে লাগায়, এই না, ওই গায়ে লাগানো তখন রাজুকের নিয়ম আবার ওই সময়টাই ছিল। এখনকার নিয়মের ওই ভবনগুলি তৈরি করা কেন, এখন যেগুলো হচ্ছে সেগুলো তো গায়ের সাথে গা লাগানো। হ্যাঁ, সেটা দেখছেন, আমি সেটাই বলছি যে আপনার এটা শুধু রাজুক একা না তো, এখানে ওই যে না, যেটা বললাম যে অ্যারেস্ট করা, আপনি ওই ভবনের মালিক, জমির মালিক অ্যারেস্ট করছেন, ঠিক আছে, অন্যায় করেছে, তো যে অন্যায়টা করতে দিল তাকে অ্যারেস্ট করছেন। আজ পর্যন্ত আমি তো বলি ওই সৎ সাহস কারো নাই, ওটা অ্যারেস্ট করতে গেলে তো সরকারি কর্মকর্তা অ্যারেস্ট করতে হবে, তখন আমলাতন্ত্র খেপে যাবে। ওই আমলাতন্ত্রকে খেপিয়ে সরকার কোনো কাজ করবে না, একজনরেও আপনার এই জায়গায় দেখবেন দাঁড় করাবে না। তাহলে এই তারপরে শুনেন, সব রাজুককে দোষ দিচ্ছি তো এই জায়গায়, হ্যাঁ, কারণ দোষ নিতে তার ঘাড়ে তো দোষ আছেই। ফায়ার ব্রিগেডের কথা বলি,
ফায়ার ব্রিগেড সার্টিফিকেট ছাড়া হাই রাইজ বিল্ডিং হয় নাকি? একটা ভবন যখন আপনি বানাবেন শুধুমাত্র রাজুকের পারমিশন তো না, রাজুকের পারমিশনও নিতে হবে, ফায়ার ব্রিগেডের পারমিশনও তো লাগবে। এবং আমি যতটুকু জানি বাণিজ্যিক ভবন হলে 10 তলার বেশি হলে বোধহয় পরিবেশ অধিদপ্তরেরও এই আইনের মধ্যে আবার একটা ঘাটলা আছে। রাজুক বলবে 65 আপনার ফায়ার ব্রিগেড বলবে 65 ইয়ার্স মানে ফিট, মানে 6 তলা 6.5 তলার উপরে হলে ফায়ার ব্রিগেডের পারমিশন লাগবে, আবার রাজুক বলে এটা 10 তলার উপরে হলে ইয়ার পারমিশন লাগবে। আচ্ছা লাগুক, আপনি 10 তলাই বানান, তো ফায়ার ব্রিগেডও তো পারমিশনটা নিচ্ছেন। শোনেন, এই দেশে এখন পর্যন্ত এটা যেটা নিয়মের কথা, সমস্ত নিয়ম কানুন লেখাজোকা আছে, কিন্তু বলতে পারবেন না এই দেশে কোনো নিয়ম কানুন নাই, অনেক বেশি নিয়ম আছে। হ্যাঁ, এখানে আজকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি মেয়র জনাব সাইদ খোকন তিনি কিন্তু বলেছেন এই ব্যাপারে, বক্তব্য দিয়েছেন যে রাজধানীতে 5,500 অবৈধ ভবন রয়েছে এবং তিনি বলেছেন যে কয়েকটি ভেঙে প্রতীকী ব্যবস্থা নিতে পারে রাজুক। উনি আসলে কি বলেছেন আমরা একটু দেখে আসি এক ফাঁকে। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 5,500 অবৈধ ভবন রয়েছে। রাজুকের কি সেই ক্যাপাসিটি রয়েছে 5,500 অবৈধ ভবনকে ভেঙে সেখানে আপনার নতুন ভাবে করবে? তো এই 5,500 ভবন তো একদিনে গড়ে ওঠেনি, কেউ না কেউ তো আমরা করেছি, আইন কেউ না কেউ ভঙ্গ করেছি। এটা অন্য দেশের কোনো নাগরিক করেনি, আমরাই করেছি। কলাবাগানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলেন ঢাকা দক্ষিণ। না, ওনাদের এই কথাগুলো শুনলে তো আপনার জনপ্রতিনিধিরা, তো জনপ্রতিনিধিদের একটু পপুলার কথা বলতে হয়। 5,500 ভবন হয়েছে, সিটি কর্পোরেশন আটকে বাধা দেয় নাই কেন? যে তুমি আমার সিটিতে যেই বল্লংটা বানাচ্ছ, এই সিটি ডুয়েলারদের নিরাপত্তার দায়িত্ব তো তার ঘাড়েও চাপে, যে কোনো মুহূর্তে যে এগুলো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সিটি কর্পোরেশন সহযোগে বাধা দেখ, সেই দায়িত্ব তার আছে যে আমার এখানে এই ভবনটা আমি করতে দেব না, যে ভবনটা অবৈধ হচ্ছে, সেও তো টেক কেয়ার করতে পারে। আমি বলছি কি, এই জায়গাটায় সবাই মিলে আমরা এই সিচুয়েশনটা তৈরি করেছি। এটা এক ব্যক্তিকে দোষ দেওয়া যাবে না, এক প্রতিষ্ঠানকেও দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, বড় দায়িত্ব রাজুকের, মূল দায়িত্ব রাজুকের, সেই জায়গায় তার ঘাড়েই প্রথম কোপটা দেওয়া উচিত। এখন 5,500 ভবনের কথা বলে দেখেন, এই 5,500 ভবন গত 10 বছরে ঢাকা শহরে 40,000 ভবন হয়েছে। আপনার রাজুকের পারমিশন বা ফায়ার ব্রিগেডের পারমিশন না হয় মানে শেষ না, আপনার নিয়ম অনুযায়ী একটা অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়, বসবাসের উপযোগী হয়েছে কিনা, সেই সার্টিফিকেট 2% ভবনের বাংলাদেশে নাই। আপনার কয়দিন আগে ফায়ার ব্রিগেডের রিপোর্ট যেটা আমরা বিভিন্ন মানে তারা যেটা রিলিজ দিয়েছে, 400 কতটা আপনার 33টা হসপিটালের মধ্যে 422টা হসপিটাল ঝুঁকির মধ্যে। আমার টেলিভিশন চ্যানেলগুলো বা পত্রিকা অফিসগুলো আপনার ওই 2-3টা হলো আপনার ঝুঁকিমুক্ত, এর মধ্যে একটা বিটিভি, একটা যমুনা টিভি, বাদ বাকিগুলো তো ঝুঁকির মধ্যে আছে। কোথায় যাবেন? তারপরে আসেন এই যে 1300-র উপরে আপনার শপিং মল, সবগুলি ঝুঁকির মধ্যে। তো আমি বলছি যে এইগুলো তো একদিন 2 দিনে হয় নাই, দিনের পর দিন যেই ব্যক্তিগুলোর, যে প্রতিষ্ঠানগুলোর এগুলো দেখাশোনার কথা ছিল, তারা এটা দেখাশোনা করে নাই। যেটা উনি বলেছেন সেটা অধিকাংশই ক্ষেত্রে ঘটে, যে লেনদেনের বিনিময় ধরেই নেই, আচ্ছা এটা 10 তলার পারমিশনটা আগে নিয়ে নেই, এই পরে 12 তলা 15 তলা বানিয়ে নেই, উনি কিছু টাকা দিয়ে দিব, হয়ে যাবে। কিছু টাকাও যদি কাজ না হয়, অনিয়মই নিয়মে পরিণত হয়েছে, কিছু টাকাও যদি কাজ না হয়, উপর মহল দিয়ে একটা ধমক দেওয়াবো, হয়ে যাবে, বা বিগ বসদের দিয়ে করাবো, বা রাজনীতিবিদদের দিয়ে করাবো, এই তো হয়ে আসছে আজ পর্যন্ত। এই যে আপনি যে বলেন বাংলাদেশে, আপনি এটা দেখেন, এই যে দুর্নীতির, এগুলি তো দুর্নীতি। আপনি আমাকে দেখান তো যে বাংলাদেশে দুর্নীতির দায়ে কে জেলখানায় আছে? খালেদা জিয়াকে দেখাতে পারবেন? হ্যাঁ, তাও কিন্তু আপনার আপিলেট ডিভিশনের জাজমেন্ট নাই এখানে। জেনারেল এরশাদ ছাড়া বাংলাদেশে চূড়ান্ত রায়ে কেউ দুর্নীতিবাজ কোনো রাজনীতিবিদ নাই। তার মানে বাংলাদেশে সব রাজনীতিবিদ কিন্তু আপনার নিষ্পাপ। আমরা আমলাদের দেখাতে পারবেন? তো দুর্নীতি কে করে? কৃষক, শ্রমিক, আমি, আপনি, দিনমজুর। এই দেশে দুর্নীতিটা কারা করে? এরাই রাষ্ট্রটা চালায়, এরাই আপনার পলিসি তৈরি করে, এরা পলিসি ভাঙ্গে, পলিসি পারচেজও করে। পলিসি পারচেজ করে কিভাবে শুনেন। এটা ধরেন এখন রাজুকের নিয়ম কি, এই যে আমরা সেই আলোচনায় যেতে চাই, একটা ছোট বিরতির সময় হচ্ছে। দর্শক, ZSRM মুক্তবাক অনুষ্ঠান দেখছেন, একটা ছোট্ট বিরতিতে যাবো, আলোচনা চালিয়ে যাবো তারপরই। ZSRM মুক্তবাক অনুষ্ঠান দেখছেন, আমরা আলোচনায় ছিলাম। আলোচনায় যাওয়ার আগে দিনের প্রধান শিরোনামগুলো দেখে আসবো।
কালবৈশাখী ঝড়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে 5 জনের মৃত্যু। নারায়ণগঞ্জে 22 নির্বাচনী কর্মকর্তা নিয়ে ট্রলার ডুবি নিখোঁজ। এখনো জানা যায়নি বনানীর আগুনের কারণ। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতে কাল থেকে অভিযান, দ্রুত ব্যবসা শুরুর সুযোগ চান ডিএনসিসির দোকান মালিকরা। আমরা চাই না যে যেখানে সেখানে শিল্প গড়ে উঠে আমার কৃষি জমি নষ্ট হোক, কারণ আমাদেরকে যেমন 16 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে। যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে তুলে কৃষি জমি নষ্ট করা যাবে না, জাতীয় শিল্প মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টের আলোচনায় বিএনপি কর্মীদের তোপের মুখে ডক্টর কামাল। অধিকার আদায়ে আবারও সবাইকে সুসংহত হওয়ার আহ্বান গণফোরাম সভাপতির। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা। অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক 11। আমরা শিরোনাম দেখে আসলাম, আলোচনায় চলে যাব। নিশাত নাওয়াল, আপনার কাছে আরো একবার যেতে চাই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, আপনারা জানতে পারলেন এবং পাশের ভবনে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছেন আপনারা যারা উপরের দিকে ছিলেন। কখন জানতে পারলেন বা কখন আপনারা লক্ষ্য করলেন যে ফায়ার ব্রিগেডের কর্মীরা আসলো? 12:45-এর দিকে আমরা ছাদে ছিলাম। আমরা যখন নিচে নেমে আসি অ্যারাউন্ড 1টা বাজে, আর ফায়ার ব্রিগেড আসছে 1টার পরে। 1টার মধ্যে আপনারা নিচে নামতে পেরেছেন কিভাবে? হ্যাঁ, পেরেছি, যান বাঁচানোর জন্য। না না, পাশের ভবনের সিঁড়ি বেয়ে আপনারা নেমে এসেছেন। ছাদে যারা ছিলেন সবাই নেমে আসতে সক্ষম হন 1টার মধ্যে? না, কেউ আটকা পড়েছে, কারণ ততক্ষণে আহমেদ টাওয়ারেও হচ্ছে গিয়ে ওরা অলরেডি ভিকটিম। আহমেদ টাওয়ারে পুরো ধোঁয়া দিয়ে ভরে গিয়েছিল। আমার কিছু কলিগ আটকা পড়েছিল আহমেদ টাওয়ারের ছাদে। পরে ওখানে যে ইমার্জেন্সি এক্সিট ছিল ওখান দিয়ে বের হয়েছে, তাও অনেক কষ্টে 1:30টার পরে। আচ্ছা, 1:30টার পরে বের হতে পেরেছে। ফায়ার ব্রিগেডের উপস্থিতি কখন লক্ষ্য করলেন? ফায়ার ব্রিগেড এসেছে আমরা নিচে নামার 20 থেকে 25 মিনিট পরে, ফার্স্ট গাড়ি যেটা আসে 1:30টার, মানে আমার নিচে নামার 20 থেকে 25 মিনিট পরে। মানে আগুন লেগেছে 12:30-এর দিকে, আমরা নিচে নেমেছি 1টার মধ্যে, তার 20 থেকে 25 মিনিট পরে। এরপর আপনারা বাকি যারা আটকা পড়েছেন তারা কিভাবে নামতে সক্ষম হন? তারা আহমেদ টাওয়ারের যে ফায়ার এক্সিট আছে ওখান দিয়ে এসেছে। এরপর সামহাও আমি জানি না, আমাদের টাওয়ারের ছাদের দরজাটা আটকিয়ে দেওয়া হয়, কেউ আর ওখান দিয়ে আসতে পারে নাই। তার 3:30টার দিকে হচ্ছে গিয়ে যারা রেস্কিউ টিম ছিল ওরা ছাদে যেয়ে ছাদের দরজাটা খুলে, লকটা খুলে, বাট কে আটকে দিয়েছে আমার কোনো আইডিয়া নাই এটা সম্পর্কে। আমরা চলে আসার পর বাকি কেউ আর ছাদ দিয়ে বের হতে পারেনি। আচ্ছা, আপনারা যেই ফ্লোরে ছিলেন আপনাদের অফিসে যারা সহকর্মী সবাই নেমে আসতে পারেন পরবর্তীতে দুর্ঘটনা এড়িয়ে? আমাদের একজন স্যার রেজওয়ান চৌধুরী, ওনাকে নিয়ে নিউজও হয়েছে, উনি ঢাকা মেডিকেলে আছে এখন। উনি জাম্প করেন নাই, নিউজে দেখানো হচ্ছে জাম্প করেছে। উনি ওই আগুনের তাপটা সহ্য করতে না পেরে পড়ে গিয়েছিল। উনি ঢাকা মেডিকেলে আছে। আমাদের ইমিডিয়েট নিচের ফ্লোরে মঞ্জুল স্যার, উনি মারা গেছে, সাফোকেশনে মারা গেছে। আর 10 জন ছিল, 10 জন আটকিয়েছিল। অনেক পরে প্রায় 2টো থেকে 2:30টার মধ্যবর্তী টাইমে তাদেরকে রেস্কিউ টিম বের করে নিয়ে আসে। আপনারা যেহেতু জেডার টাওয়ারে এফআর টাওয়ারে যাতায়াত করতেনই, আপনাদের অফিসে বা আপনারা যে কর্মক্ষেত্রে যেতেন সেখানে কি রেগুলার ফায়ার ড্রিল হতো বা নজরদারি ছিল যে যাতে দুর্ঘটনা কবলিত না হয় বা কিভাবে সতর্কতার সাথে অবলম্বন করা যায়? যারা কলিগ কাজ করছেন তাদেরকে যে একটা ফায়ার ড্রিলে রাখার নিয়ম, সেটা কি পালন করা হতো অফিসে? না, আসলে এটা পালন করা হতো না, বাট প্রত্যেক সপ্তাহে আমাদের অফিসের এসি, ফ্রিজ অ্যান্ড হচ্ছে গিয়ে ওভেনগুলো চেক করা হতো কোনো ঝামেলা আছে নাকি এটা দেখার জন্য। এটা উইকলি প্রসেস। না, এই সেফটি কালচার ঢাকা শহরে নাই, সেটা বোধহয় আসলে লক্ষণীয়, কারণ আমরা কোথাও খুব একটা মধ্যেই এটা নাই। আমরা আরেকটি বিষয় যেটি সারাদিনে আমরা নজরদারিতে রেখেছিলাম বা সবাই দেখেছি, চতুর্থ ধাপে 107টি উপজেলা আজ ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের প্রথমত আপনাদের আমি আরেকটা বিষয় দেখেন, যে এফআর টাওয়ার নিয়ে বলছিলেন একটা, যে একটু আগে আপনার একটা শিরোনাম দেখলাম যে গাছের নিচে চাপা পড়ে যে ঢাকা শহরে মানুষ মারা গেল। দেখেন আপনাদের মনে থাকার কথা, আমাদের বন্ধু এই আর্টিস্ট খালিদ হাসান মিঠু যে মারা গেলেন, এরপরে
দেখবেন যে নিউজ হচ্ছিল, সিটি কর্পোরেশন কথা বলছে, বিভিন্ন পূর্ত মন্ত্রণালয় কথা বলছে কি যে ঢাকা শহরে যে পুরনো গাছগুলো আছে এটা একটা জরিপ করা হবে, যে গাছগুলো আপনার অনেক দিনের পুরনো, যেগুলোর শিকড় নেই, যে কোনো মুহূর্তে ঝড়ে পড়ে যেতে পারে, হ্যাঁ, সেগুলো অপসারণ করা হবে, এই ধরনের কথা একটা হয়েছিল না? বিলবোর্ড অপসারণ করা হবে, বিলবোর্ডগুলো হয়েছে, হ্যাঁ, বিলবোর্ডের কিন্তু এই গাছগুলো, এই যে আবারও গাছের নিচে চাপা পড়ে যে মানুষ মারা গেল, কালকে আবার দেখবেন কথা উঠবে না কোন কোন গাছ দুর্বল সেগুলো সরিয়ে ফেলো, আবার দেখবেন যে আবার নড়ে চড়ে বসবে না ওই কালকেই। এরপরে না হলে ওই যে মিঠু মারা যাওয়ার পর তো সব গাছ উঠিয়ে ফেলার কথা, যে গাছগুলো আপনার দুর্বল বা অনেক পুরনো। এই গাছের কোনো আপনার সুমারি আছে? কোন গাছটা 100 বছর আগে লাগিয়েছেন, কোন গাছটা 10 বছর আগে লাগিয়েছেন, কোন গাছটা কখন পড়ে যেতে পারে, এটা তো বোঝা যায়। যারা আপনার এটা তো দেখাশোনার দায়িত্বের লোক আছে তো, না? দেখেন যে কেউই এই কাজটা করছে না। পরিকল্পনা বা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। মহিলা হাঁটতে বেরোয়েছেন, হাঁটতে বেরোয় গাছের নিচে চাপা পড়ে মারা গেলেন। একই তো কথা। আমি বলছি যে মৃত্যু আমার এখানে অতি সহজ হয়ে গিয়েছে, তো এগুলো সংখ্যার মধ্যে পড়ে গেছে যে কয়জন মারা গেল এই তো। সো এই জায়গাটা আমি মনে করি আমরা কেউই দায়িত্বশীল আচরণ করি। এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? ছোট করে যদি আমি এখানে একটা কথা বলি, আসি। জিনিসটা হলো কি, এখন যে বললাম আমরা নড়ে চড়ে বসেছে না, নড়ানড়ি করে কি নাড়াবে আমি জানি না, বাট একটা জিনিস কি দেখেন, আপনার প্রায় 26 জন লোক মারা গেল কিন্তু, ঠিক আছে? আপনি 8 তলায় আগুন ধরছে, 23 তলার মালিককে নিয়ে বাইন্দা নিয়ে গেলেন, বিল্ডিং বানাইছে রূপায়ণ, ওই জমির মালিককে বাইন্দা নিয়ে গেলেন। ভালো, আপনার বীরত্ব আপনি দেখাচ্ছেন, কোনো সমস্যা নাই আমার। বাট আমার কোশ্চেন হলো কি, এই যে 26 জন লোক মারা গেল, এই 26 জন লোক কি এই বিল্ডিং বানানোর সঙ্গে জড়িত ছিল? এই 26 জন লোকে কি অপরাধ রে ভাই? এই 26 জন লোক পেটের তাগিদে চাকরি করতে আসছে, তাদেরকে মেরে ফেলে এখন আপনি ভাষণ দিচ্ছেন, যে এখন আপনি হিসাব দিচ্ছেন 5,500, কেউ হিসাব দিচ্ছে 6,500। এত বিল্ডিং আছে, ওগুলিকে ছাড়তে হবে, কারো কান কাটতে হবে, কারো মাথা ছাড়তে হবে। ভাই এই 26 জনের কথা কে বলবে? এদের ফ্যামিলির কি হবে? এদের ফ্যামিলি কে শাস্তি কি করবেন আপনি? কিছুদিন পরে বলবেন যে অমুককে 5 লাখ টাকা, অমুককে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। কে দিবে ক্ষতিপূরণ? কার টাকা কে দেয়? এই টাকাটা কোথেকে আসবে? এই টাকাটা তো এই বিল্ডিং যারা বানিয়েছে, যারা অনুমোদন দিয়েছে, যারা তদারকি করে নাই, তাদের কাছ থেকে, তারা দুর্নীতি থেকে যে টাকা বানিয়েছে সেখান থেকে টাকা এনে দেন আপনি একবার, আর হবে না এগুলো। না সেই ক্ষেত্রে কি আসলে সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় খাতকে তাদের জনগণের টাকা দিবেন। নাগরিকদের তরফ থেকে যদি চিন্তা করি, আমরা কি নাগরিক হিসেবে সচেতন কিনা? যেমন নিমতলী ট্র্যাজেডি আমরা দেখেছি, আমরা চকবাজার ট্র্যাজেডির পর কিন্তু দেখলাম যে কেমিক্যাল সরানোর ব্যাপারে সুপারিশ রাখা হলো, এরপর যখন আবার উদ্যোগ নেওয়া হলো, সেখানকার স্থানীয় ব্যবসায়ীরাই কিন্তু অবরোধ করেছে এবং তারা প্রতিবাদ করেছে যাতে কেমিক্যাল না সরানো হয়। তাহলে সেই জায়গায় কি আমরা কি আমাদের জীবনের মূল্য বুঝতে পারছি? আমি বলি আপনাকে, সেই দায়টাও আমরা নিব কিনা? না, অবশ্যই নিব, অবশ্যই নিব। কিন্তু সমস্যাটা হলো কি, দেখেন আপনার বাচ্চা একটা ছুরি নিয়ে খেলতে পারে, আপনি আশাই করতে পারেন যে সব বাচ্চা আহত হবে, আমার বাচ্চা আহত হবে না, আপনি কিন্তু আশাই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই কিন্তু এভাবে আশা করে যে ভূমিকম্প হলে সব বিল্ডিং ভেঙে যাবে, আমারটা ভাঙবে না, আমি সবটা বলে দেখবো কি হয় এবং আফসোস করব। আপনি তো আশা করবেনই, কিন্তু এই আশাটা যে যথার্থ নয়, এই জিনিসটা তাকে কাউকে কেউ এক্সপার্ট কেউ কিন্তু বুঝাবে। সে এক্সপার্টটাকে যদি আমি না বুঝি, আমাকে তো ধরে সরিয়ে নিয়ে যাবে একজন, সেই লোকটা কোথায়? এবং সেই লোকটা কিন্তু আছে। এই যে রাজুক বলছি, এই যে আমরা আপনার দুর্যোগ ব্যবস্থাপনা বলছি, তো এই লোক এখানে যারা কাজ করছে, এই লোকগুলো কি নিজের চেতনার থেকে, মানবিক চিন্তার থেকে এসে কাজ করছে? নো, তাদেরকে আমি বেতন দিচ্ছি বলে কাজ করছে। আমার সেফটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমি ওখানে বসিয়েছি। এই দেশের কৃষক জনতা, এই যে 26 জন, এই 26 জন পে করছে, কিন্তু এই 26 জনের এই পেমেন্ট তারা খেয়ে বসে থেকে এই 26 জনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এদের বিচার করে নাকি? এদের কাছ থেকে টাকা দিয়ে এরা একজন কিন্তু বিল্ডিং বানিয়ে ফেলেছে। এই রাজ্যের ওই সময় যারা এই পারমিশন দিয়েছিল, তারপরে যারা যারা চেক করেছে, এদেরকে আইডেন্টিফাই করেন। বিল্ডিং আইডেন্টিফাই পরে করেন, বিল্ডিং আইডেন্টিফাই করার কোনো সমস্যা নাই। এই যে আমাদের মেয়র সাহেব বললেন যে 5,500টা বিল্ডিং আছে অবৈধ, এটা কি উনি এইমাত্র জানতে পারলেন? এতদিন কি করছেন? উনি তো মেয়র হিসেবে বলতেন, উনি একটা সচেতন নাগরিক হিসেবে তো বলতে পারতেন যে আমার কাছে 550 হিসাব আছে। মেয়র, ওনার পিছনে তো জনগণ আছে, ওনার তো শক্তি জনগণ, উনি তো জনগণের শক্তি নিয়ে যেতেই পারেন। আমার এই শহরে মানুষকে অনিরাপদে আমি থাকতে দেব না। আরে ভাই, এইগুলি সব হিপোক্রেট, একটা
এবং সব করাপ্ট। না, কিন্তু পরিকল্পনার শুরুতে কিন্তু এটা তো আসেই যে পরিকল্পনার শুরুতে তো আসলে ভবনগুলো চিহ্নিতকরণ দিয়ে শুরু হয়। তারপর আগামীকাল থেকে বলছে যে এটা নিয়ে অভিযান হয়েছে। এই ভবন এগুলি চিহ্নিত, কালকে এখন যেটা করবে এটা 10 তলার উপরের ভবনগুলি কালকে থেকে নামবে। হ্যাঁ, 10 তলার নিচের গুলো কিন্তু আবার এই অভিযানের মধ্যে পড়বে। যেমন যে বিষয়টা নিয়ে আমরা কিন্তু এর আগেও দেখেছি, এর আগে যেমন নদী পুনরুদ্ধারের যে অভিযান আমরা বারবার দেখেছি, তবে এই যে সর্বশেষ অভিযান দেখলাম আমরা কিন্তু খেয়াল করেছি। আমি এই সাংবাদিকতা আসছি 1988 সালে, কিন্তু এত লম্বা সময় ধরে এত প্রভাব বিস্তার করার পরও যে অভিযান চলেছে, বছর এটা রিপোর্ট হয় নাই বলেন তো বুড়িগঙ্গা অভিযান। কিন্তু অন্য অভিযান থেকে এই অভিযান একটু ব্যতিক্রম মনে হয়েছে কিনা আপনাদের? একটু ব্যতিক্রম। তো সেই ক্ষেত্রে আমরা কি আশাবাদ ব্যক্ত করতে পারি কিনা যে এই ভবনগুলো চিহ্নিত করে অভিযানে সফলতা আসতে পারে বা আমরা এটা একটু কঠিন। এটা কঠিন কেন আমি বলি, বুড়িগঙ্গাটা আর এটা একটু কঠিন কারণ এটার পেছনে এটা শুধুমাত্র আমি আপনি বা যারা বিল্ডিং বানিয়েছি বা যারা বিল্ডিং এ থাকি তারাই দায়ী না, এটার সঙ্গে দায়ী আমার আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের বিরুদ্ধে ফাইট করবেন কিনা, এই আমলাতন্ত্র কারা? এই আমলাতন্ত্র আপনার রাজুক বলেন, পূর্ত মন্ত্রণালয় বলেন, এই ফায়ার ব্রিগেড বলেন, যারা যেখান থেকে পারমিশনগুলো নেওয়ার কথা প্রত্যেকে জড়িত। তাই প্রত্যেকেই তো আপনার এটা টান দিলে আসবে যে তুমি ইন্সপেকশন করো নাই কেন, বা তুমি তোমার সামনে দিয়ে এই অঘটনটা ঘটলো কিভাবে, অথবা তুমি ইলিগেলি তাকে এটা করতে দিলা কি করে। টান দিলে তো ওই লোকগুলো চলে আসবে। এখন সেই লোকগুলোকে আপনি কাঠগড়ায় দাঁড় করানোর ওই সাহস অথবা আন্তরিকতা আছে কিনা সেটা হলো বিষয়। সেই ব্যাপারটি হয়তো সেই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে এই যে পূর্তমন্ত্রী সমরে উনি কথা বলতেছেন, নতুন নতুন মন্ত্রী হয়েছেন, কয়দিন বলবেন, এরপর ঠান্ডা হয়ে যাবেন। আমি তো বললাম, আমি আজকে এখানে চ্যালেঞ্জ করে গেলাম, কিচ্ছু করতে পারবেন না। এই 550 ভবনের মধ্যে 100 ভবন কিছু করতে পারবেন। তবে এই যে পরামর্শের জায়গাগুলোতে আমরা পাচ্ছি এখন, উনি তো টের পান নাই যে উনি কাদের মধ্যে আছেন, না আশেপাশে কি আছে, এখন তো টের পান না। এছাড়া কি করা যেতে পারে সেই আলোচনায় কিন্তু একটি বিষয় উঠে এসেছে। একটা বিএনপি লিডারকে ধরে নিয়ে যাবেন যে ওর ওটা 24 তলা ছিল, ওটা 23 তলা ছিল, ওই ধরে নিয়ে কিছুদিন রিমান্ডে রাখবেন। সেই বিষয়গুলো হয়তো সময় আসলে উত্তর দিয়ে দিবে এই ব্যবস্থাগুলো। তবে এই বিষয়ের সাথে একটি যোগ করতে চাই যে পরামর্শের জায়গাগুলোতে যখন উঠে এসেছে এমন কিছু করা যায় কিনা যে আমি যখন কোনো ভবনে চাকরি করতে যাব কোনো এমপ্লয়ারের কাছে, তাহলে এমপ্লয় হিসেবে আমারও আসলে খোঁজ নেওয়ার দরকার আছে। এই বিষয়টা আসছে, শুনেন, এই বিষয়টা আসছে, এটা বাংলাদেশে সম্ভব না, এটা বলা হচ্ছে না। শুনেন, হ্যাঁ এটাই আমি আসছিলাম। আপনি যেহেতু পরিবর্তন আসতেই হবে, কোনো না কোনো ভাবে শুরু করা উচিত। পরিবর্তন নিচে থেকে আসবে না, পরিবর্তন উপর থেকে আসতে হবে। হ্যাঁ, আপনি এখন এমডি, আমি আপনার কাছে চাকরি চেতে যাচ্ছি, আমি গিয়ে আপনি আমার ইন্টারভিউ করলেন, আপনি কি পারেন না পারেন, আপনার কাজ হবে কিনা, এরপর আমি আপনার ইন্টারভিউ করবো আপনার বিল্ডিং এর সেফটি মেজারটি কি আছে। এই যখন বলবো যাও তোমার দরকার নাই, আমাকে যখন বাদ দিবেন 1000 লোক লাইন দিয়েছে চাকরি নেওয়ার জন্য। সো এত ইজি না তো, এটা সিনেমা তো হয় না, এত ইজি না বিষয়টা। আচ্ছা, আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে আমরা আরেকটি বিষয়ে চলে যেতে চাই। উপজেলা নির্বাচন জানেন যে চতুর্থ ধাপে 107টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে, গণনা চলছে এবং নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন কমিশন সন্তুষ্ট যে এখন পর্যন্ত 4টি ধাপই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়েছে। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ কথা বলছিলেন, আমরা একবার দেখে আসবো যে তার বক্তব্যে কি ছিল। নির্বাচন কমিশন ওনারা যেটা আজকেও বলেছেন যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে এবং ভোটাররা যারা কেন্দ্রে গিয়েছেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, তারা সন্তুষ্ট। জাহিদুল হাসান, আপনার কাছে চলে যাব, নির্বাচন কেমন পর্যবেক্ষণ করলেন? এই উপজেলা সত্যি কথা বলতে আমি কোনো পর্যবেক্ষণ করিনি, কারণ এটা যে ইলেকশন যে হচ্ছে ওই আগ্রহী নাই, কারণ ভোটারদেরও আগ্রহ খুব একটা বেশি দেখলাম না। হ্যাঁ, কারণ কি, এটার কারণটা হলো আপনার এই নিজেরাই তো প্রতিদ্বন্দ্বিতা, আওয়ামী লীগ এবং বিদ্রোহী আওয়ামী লীগ, তাই তো এই পার্টিসিপেটরি ইলেকশন হলো, তাহলে একটা কথা ছিল। তুলনামূলক, এটা ফ্যাক্ট, তুলনামূলক এই নির্বাচনটা আপনার এই যে কি বলে মারামারি কাটাকাটি ওই অর্থে হয় না, যেটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে প্রায় সময় আমরা ধরেন আজকে থেকে না, সব সময় ইউপি ইলেকশন বা উপজেলা ইলেকশনের রক্তারক্তি হয়, জাতীয় নির্বাচনের চেয়ে ওইটা বেশি হয়। কিন্তু এইবার তুলনামূলক সেই ঘটনাটা কম ঘটেছে। তার কারণও হলো আপনার ওই যে প্রতিদ্বন্দ্বী যেহেতু ওই রকম নাই, নিজেরা যে মারামারিগুলো যেগুলো দৃশ্য আপনাদের শিরোনামে দেখলাম, তাও নিজেরাই বিদ্রোহী। তো সো উনি যেটা বললেন শান্তিপূর্ণ, কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচন এবং এক জিনিস,
কোয়ালিটি নির্বাচন আরেক জিনিস। এখন আপনার এই নির্বাচনটা কোয়ালিটি নির্বাচন হয়েছে কিনা সেটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন। শান্তিপূর্ণ, এখন ধরেন একটা এই 1 লক্ষ ভোট, একটা এলাকায় 1 লক্ষ ভোট, ওখানে 10,000 মানুষ ভোট দিতে গেল, 90,000 মানুষ ভোট দিতে যায় নাই, শান্তিপূর্ণভাবে 10,000 মানুষ ভোট দিয়ে চলে আসলো, সেই ভোটটা কিন্তু শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ মানেই যে আপনার কোয়ালিটি নির্বাচন, এটা কিন্তু আপনি বলতে পারেন না। তো নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু কোয়ালিটি হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই ঠিক এইভাবে। দেখেন, আমরা তো এখানে নির্বাচন কমিশনের সচিবের বক্তব্য শুনলাম। উনি তো একদম সরকারি কর্মচারী, তাই না? সরকার ওনাকে নিয়োগ করেন, আগে অন্য বিভাগের সচিব ছিলেন, এখন এখানে আসছেন। এটা কোনো সাংবিধানিক পদও না। এই নির্বাচন কমিশনের একজন কমিশনার মাহবুব তালুকদার, উনি আজকে একটা বিবৃতি দিয়েছেন, উনি এই নির্বাচন নিয়ে হ্যাপি না। ওটা কিন্তু একটা সাংবিধানিক পদ, তাই না? এবং উনি এই সচিব সাহেবের উপরের পদ। এর আগেও একবার দেখলাম এই মানে উপজেলা নির্বাচন নিয়ে আগের দফায়, ওখানে উনি মাহবুব তালুকদার বললেন নির্বাচন ওনার পত্র ভালো হয়নি, সচিব তাকে উড়িয়ে দিয়ে বলেন ওটা ওনার ব্যক্তিগত মত। না, আজকে কিন্তু মাহবুব তালুকদার আবার অন্যরকম কথা বলছেন। হ্যাঁ, না, ওই যে জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে অ্যাক্ট করেছে ইলেকশন কমিশন, যে পুলিশের বদলি ধরা, সেই না এইবার বেশি করেছে, জাতীয় ইলেকশন নাকি অতটা করে। হ্যাঁ, উনি বলছেন যে এইবার যেভাবে করেছে এটা ওইভাবে করলে ওটা কিছুটা ভালো হতো। তো এখন প্রশ্নটা হলো, জানেন আমি আপনি কি মন্তব্য, আমরা তো ক্ষুদ্র মানুষের ভাই, আমাদের তো মন্তব্য করার কোনো অধিকারই নেই বেসিক্যালি। তো ওনারা যা যা বলেন ওটা আমরা দেখি, এটা হলো এক নকশা, বুঝছেন না? যে কমিশনার বলে এক কথা, তারা সচিব বলে আরেক কথা। তো এই নকশা আমরা দেখতেছি, মোটামুটি ভালো একটা খেলাধুলার মধ্যে আছে আর কি। তো এইটুকু আপনাকে আমি কনফার্ম বলতে পারি যে ভাই, বাংলাদেশে ভোট নিয়ে মানুষের মনে আগ্রহ এত দ্রুত বেগে কমতেছে যে একসময় তো আমরা জিজ্ঞাসা করবো ভোট এটা আবার কি জিনিস। এই অবস্থা আমরা খুব দ্রুতই পৌঁছে যাবো। মানে মানুষের ভোট নিয়ে কোনো আগ্রহ আছে আমার তো মনে হয় না। আমরা মিডিয়া কি করি, আমরা মিডিয়া করে কি, যখন আজকে কোন নিউজটা আমরা আনবো, দেখবো যে নিউজটা নিয়ে মানুষের আগ্রহ বেশি, যে নিউজটার মধ্যে মানুষের পার্টিসিপেশন বেশি, আমরা কিন্তু ওই জিনিসটাই সামনে না। আপনিও মিডিয়া কাজ করেন, আপনি জানেন। তো আমাদেরকে আজকে আগ্রহের মধ্যে, আগ্রহের তালিকায় উপজেলা নির্বাচন ছিল তো না, তাহলে কি হলো? আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি উপজেলার পর্যায়ে নির্বাচনের আগ্রহ যদি জাতীয় নির্বাচনকে পাশে রাখি, আসলে সাধারণ মানুষ বা নাগরিকরা তো কিছুটা বোধহয় কম থাকেই বোধহয়। না, তারপরে উপজেলা ধরেন 160টা উপজেলা, হ্যাঁ, বাংলাদেশের উপজেলা কত 500-র মতো, মানে 1/4 বাংলাদেশের 1/4 জায়গায় হিসেব যদি করেন 16 কোটির জায়গায় 4 কোটি মানুষের ইনভলভমেন্ট, 4 কোটি মানুষের ইনভলভমেন্ট যেই জায়গায়, এটা তো একটা ইম্প্যাক্ট বেশি হওয়ার কথা। বড় ঘটনা রে ভাই, বড় ঘটনা। তো উনি যেটা বললেন, সংবাদ মূল্য যেভাবে আমরা ঠিক করি, এটার ইম্প্যাক্ট কি হবে, কত মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত, হ্যাঁ, এই জায়গাটা মনে হয় এই সেই ক্ষেত্রে আপনারা মানে পর্যবেক্ষণ করছেন যে কিছুটা আগ্রহের কমতি পাওয়া গেছে। ভোট নিয়ে মানুষের আগ্রহ প্রায় মানে খুব দ্রুতই কমতেছে, যেটা নির্বাচন কমিশনও বলেছে। তবে যেহেতু তারা দাবি করেছেন যে শান্তিপূর্ণ হয়েছে এবং নিরপেক্ষ হয়েছে বলে দাবি করে তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন যে নির্বাচন মনে করেছে যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনায় যেতে চাচ্ছিলাম। সেই ঘটনার সাথে যেই আরেকটি দুর্ঘটনা এসেছে, যে ডিএনসিসির কাঁচা বাজার পুড়ে গেছে এবং সেখানে যারা ব্যবসায়ী তারা কিন্তু বলেছেন যে সেখানে যদি বহুতল আধুনিক মার্কেট গড়ে তোলা হয় তারা মেনে নেবেন, এবং তারা কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী তারা দাবি করেছেন যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই ডিএনসিসির যে এর আগে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, তার পরবর্তীতে কিছু সুপারিশ এসেছিল তদন্ত কমিটির কাছ থেকে, সেই সুপারিশ মানা হয়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু এই আলোচনায় তো আমরা এতক্ষণ করলাম। শুনেন, আজকে একটা ডিএনসিসির ওই মানে অভিজ্ঞতা বলি। আজকে আমাদের রিপোর্টার এই ডিএনসিসির রিপোর্ট কভার করার জন্য সে ওই যে আর্কাইভ থেকে আপনার ফুটেজ নেয় না, ব্যাকগ্রাউন্ড, ওই যে আগে আগুন লেগেছিল 2017-তে, ওখানে যে স্টোরিটা অন এয়ার হয়েছিল এই 2 বছর আগে, সেই স্টোরিটা যদি আজকে আবার অন এয়ার করতো, আপনি ধরতে পারতেন না যে এটা আগের স্টোরি। শুধুমাত্র পার্থক্যটা এইটুকু, ওখানে আনিসুল হক কথা বলছিলেন। আনিসুল হক যদি বেঁচে থাকতেন তো মনে হতো যে এটা আজকেরই ঘটনা, কারণ যা যা ওই সময় বলছে আজকে সবাই একই কথা বলছে, একটুও পার্থক্য নাই। যেই কথাগুলো আমরা এখন এতক্ষণই আলোচনা করছিলাম, যে সুপারিশগুলো বাস্তবায়ন যে করা হয় না, সুপারিশ তো আমি আপনি বাস্তবায়ন করব না,
সুপারিশ বুঝলাম, যারা ওখানে শেয়ার হোল্ডার মানে স্টেক হোল্ডার এদেরও কিছু দায়িত্ব আছে, যে কথাটা আপনি বারবার বলতে চাচ্ছিলেন যে নাগরিকদের দায়িত্ব, অবশ্যই নাগরিকদের দায়িত্ব আছে, কিন্তু প্রথম দায়িত্বটা কার? কর্তৃপক্ষের। তো আমি যে নিয়মটা মানছি না, সুপারিশটা আমি মানছি না, আমাকে আপনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আমাকে তো আপনি কাঠগড়ায় দাঁড় করান। না, এখানে আরেকটা, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি হবে, আমি যে এখানে একটা কথা বলি, কিভাবে কি পথ ধরে এগোলে আসলে? ডিএনসিসি নিয়ে আরেকটা ঘটনা বলি, এটা একটু আপনার কাছে মানে ইন্টারেস্টিং মনে হতে পারে। সেই জিনিসটা হলো যে আমি ওই মানে প্রথম যেদিন আগুন লাগলো সেদিন একজন ফায়ার ব্রিগেড একজন কর্মকর্তার বক্তব্য শুনলাম। উনি বলতেছেন যে এই 2017 সালে যখন আগুনটা লাগলো, আগুন লাগার পর ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কতগুলি শর্ত দেওয়া হয়েছিল যে এইগুলি আপনারা না করলে নতুন করে আপনার বিল্ডিং বানাতে পারবেন, নতুন করে আপনার ঘর বানাতে পারবেন না। ওগুলো তারা একটা পূরণ করে নাই। তাহলে কি করে বানালো এভাবে, ওনারা যে উচ্চ আদালত থেকে একটা স্থিতাবস্থা নিয়ে আসছে, একটা ইনজাংশন নিয়ে আসছে আদালত থেকে। আদালত বলে দিয়েছে যে না, এখন যেভাবে আছে এটা বানানো যাবে। দেখেন, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু সেই স্থিতাবস্থা যেহেতু এখনো বলবৎ আছে, অতএব তারা কিছু বলতে পারছে না, এর মধ্যে আগুন ধরে গেল। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আদালত স্থিতাবস্থা দিয়েছেন, ওনারা কি এখন এই আগুনের দায় দায়িত্ব নিবেন তো না। এই যে আমি কথাটা বললাম, এই জন্য কিন্তু আমার বিরুদ্ধে মামলা হতে পারে যে আমি আদালত অবমাননা করছি। না, তো অ্যাটর্নি জেনারেল অফিস কি করছে? স্টে ভ্যাকেট করার চেষ্টা করে না? এটি তো আমার প্রশ্ন, কি হয়েছে এটা খবরই রাখে না অ্যাটর্নি জেনারেল অফিস। এই হলো কি আরেকটা ট্র্যাজেডি। যেমন আমি মাসে একটা ঘটনা বলি, খুব আলোচিত ছিল গত কয়েক সপ্তাহ আগে। এই আপনার দিনাজপুরে একটা স্কুল ছাত্রী, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, সে তার স্কুলের পাশে একটা ইটের ভাটা বন্ধের জন্য একটা চিঠি লিখছিল। কাজ হয়েছে, আচ্ছা, খুব ফাইন। কি হয়েছে দেখেন, আমি বলি আপনাকে। ওইটা নিয়ে ওই ডিসি বলতেছে ওই ভাটাকে তো আমরা আরো আগে বন্ধ করতে বলেছি, কিন্তু তারা বন্ধ করতে পারেনি কেন? ওই ভাটার মালিক দ্রুত যে আদালত থেকে 3 মাসে একটা স্থিতাবস্থা নিয়ে আসছে। যখন ওই 3 মাস শেষ হওয়ার 2-1 দিন আগে সে আবার যায়, আবার নিয়ে আসে। আমার কথা হলো কি, আদালতের দায়িত্ব কি খালি এই স্থিতাবস্থা দেওয়া ইট ভাটার মালিককে আর ডিএনসিসি ব্যবসায়ীদেরকে? আমাদের সময় স্বল্প রয়েছে, তাই আলোচনা এগোনো সম্ভব হলো না। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে মতামত ব্যক্ত করার জন্য। দর্শক, এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড, সেই ঘটনার 3 দিন পার হয়েছে। তদন্ত কমিটি জানার চেষ্টা করছে কি করে আগুন লাগলো, এবং এই ফাঁকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম তিনি কিন্তু বলেছেন যে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে অভিযান শুরু হবে, যেটা কিনা আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। দিন গড়াতেই এই অভিযান শুরু হবে এবং 15 দিনের মধ্যে একটি তালিকা তৈরি করা হবে। আমাদের আমন্ত্রিত অতিথিরা তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করে গেছেন, এবং আমরা বিশ্বাস করতে চাই যে প্রশাসনের তরফ থেকে যে অভিযান কাল থেকে বা কাল সকাল থেকে শুরু হবে, এই অভিযানের মাধ্যমে নতুন করে শুদ্ধি অভিযান শুরু হবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা কিছুটা হলেও এগিয়ে যাব। যেটা আমরা নদীর পুনরুদ্ধারের ক্ষেত্রে দেখেছি যে অভিযান প্রভাবশালীদের প্রভাব খাটানোর চেষ্টা ছিল, কিন্তু তারপরও সেই সব কিছুকে অস্বীকার করে অভিযান চলেছে। আমরা আশা করতে চাই যে ঢাকা শহরে যত ভবন রয়েছে ঝুঁকিপূর্ণ এবং মানুষের জীবন অমূল্য, এটা আসলে কোনোভাবেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। যে 26টা তাজা প্রাণ ঝরে গেছে এফআর টাওয়ারে, এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়া কখনোই কারো পক্ষে বা কারো অধিকারে আসলে পড়ে না। আমরা আশা করব যে এই শুদ্ধি অভিযান নতুন করে শুরু হোক, নতুন বাংলাদেশ দেখি আমরা কাল সকাল থেকে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ZSR মুক্তবাক অনুষ্ঠান শেষ করতে চাই। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই।